Dendam memanggil dari gelap hutan, mantra kuno jadi penuntun jalan. Tapi bayangmu hadir tenangkan jiwa. Haruskah ku tebus atau ku relakan cinta? ইন্দোনেশিয়ার একটি গ্রাম করং সেতান। প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি শান্তির নির্মনে হলেও এখানকার মানুষরা মোটেও ভালো নেই, কেননা এখানে রক্ষকই ভক্ষক। গ্রাম প্রধান বিসমান কালো জাদুর প্রভাব খাটিয়ে মানুষকে এখানে বানিয়েছে গোলাম। যে বা যারাই এখানে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে চায় তার পরিণাম হয় ভয়াবহ মৃত্যু। কিন্তু একদিন দেখা যায় এই খারাপ গ্রাম্য শাসকের নজর পড়ে গ্রামের সুন্দরী মেয়ে সুজানার উপরে, এবং তাকে কাছে পেতে সে সুজানার বাবা মাকে নৃশংসভাবে মেরে ফেলেছিল। সুজানা সেদিন কেবল নিজের জীবন রক্ষা করতে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। তবে সে ফিরে এসেছিল কালো শক্তি রপ্ত করে কালো জাদুর শামান হয়ে নিজের বাবা মার প্রতিশোধ নেওয়ার জন্য। কালো জাদুর মাধ্যমে সে একে একে সেই গ্রাম প্রধানের লোকদেরকে মারতে শুরু করে। কিন্তু তারপর কি হয়েছিল? এটি শুধুমাত্র একটি হরর মুভি নয়, এটি প্রতিশোধ আর ন্যায্যতার গল্প। ঘটনার শুরুতেই ছোট্ট একটা ঘরে আমরা একজনকে দেখতে পাই যার নাম বিসমান। সে একটা কবিরাজের কাছে গিয়েছে এবং এই গ্রামের মানে করং সেতান গ্রামের গ্রাম প্রধানের ছবি কবিরাজকে দেখিয়ে বলছে যে এই লোকটা যেন তাড়াতাড়ি মারা যায়, কেননা আমি হতে চাই এই গ্রামের গ্রাম প্রধান। সেখানে কবিরাজ তাকে বলছিল যে তুমি কি আসলে এটি করতে চাও? এটি করলে এর জন্য তোমার সম্পূর্ণ পাপ বহন করতে হবে, অনেক সমস্যা হবে। বিসমান বলে আপনি করুন, কোনো সমস্যা নেই, আমি সিদ্ধান্ত নিয়েই এসেছি। এরপরে আমরা দেখতে পাই বিসমান গ্রাম প্রধান হয়ে যায়। হওয়ার পর তার লোকেরা গ্রামের মানুষদেরকে সুদে ঋণ দিচ্ছিল আর ঋণ তুলছিল অন্যায় অত্যাচার করে। সেখানে একটা লোক গ্রাম প্রধানের লোকের কাছে গিয়ে বলে আমার এই মুহূর্তে ঋণ পরিশোধ করার মতো তেমন কোনো টাকা নেই, যদি আমাকে কিছু টাকা আবারও ধার দেন তাহলে কিছু একটা করে আমি পরিশোধ করে দেব। কিন্তু দেখা যায় লোকটির হাতের মধ্যে গ্রাম প্রধানের লোক একটা চাকু ঢুকিয়ে দেয় সাথে সাথে, আর তাকে পুড়িয়ে ফেলতে চাইছিল। কিন্তু কোনো এক কারণে এটি না করে তাকে নিয়ে চলে যায় বিসমানের কাছে। বিসমান এই গ্রামের মধ্যে একটা ক্লাবও খুলে ফেলেছে। সেখানে রাত দিন নেশা জাতীয় দ্রব্য থেকে শুরু করে মেয়ে কেলেঙ্কারি সহ সব হয়ে থাকে। আমরা সেখানে দেখতে পারছিলাম যে বিসমানের কাছে সেই লোকটি মাফ চাচ্ছিল, বলছিল তাকে ক্ষমা করে দিতে, জীবন ভিক্ষা দিতে, সে জলদি টাকা পরিশোধ করে দেবে। কিন্তু বিসমান মানে না। তখন সেই লোকটি না পেরে বলে হুজুর, আমি আমার মেয়েকে এখানে আপনার কাছে কাজ করতে পাঠাবো যতক্ষণ না পর্যন্ত আমি টাকা পরিশোধ করতে পারি। কিন্তু দেখা যায় এই ক্লাবের ভেতরে তার মেয়েকে আনার পর কাজ তো দূরের কথা, তার সামনেই তার মেয়েকে নিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয় ভোগ করার জন্য। আমরা মোটামুটি বুঝতে পারি যে মানুষেরা এই গ্রামে কতটা অসহায় বিসমানের কাছে। এর পরের দিন সকাল, গ্রাম প্রধানের কার্যালয়ের সামনে আমরা একটা মেয়েকে দেখতে পারি। সেখান দিয়ে যাওয়ার সময় তার স্কুটিটা নষ্ট হয়ে গেছে, আর এই মেয়েটি হচ্ছে ঘটনার মূল চরিত্র, আমাদের সুজানা। সেখানে তখন একটা ছেলে আসে আর তার স্কুটিটা ঠিক করতে সাহায্য করে। সুজানা তাকে ধন্যবাদ দেয়। ছেলেটির নাম হচ্ছে প্রমোজা। সে সুজানাকে জিজ্ঞেস করে যে আজকে কি অফিস বন্ধ নাকি? কোনো মানুষকে দেখতে পাচ্ছি না এখানে, আমি একটা দরকারি এখানে এসেছি, আমি অন্য গ্রামে থাকি। সুজানা বলছিল যে হ্যাঁ খোলা আছে, আপনি ভেতরে যান, মানুষ আছে। সুজানা সেখান থেকে চলে যাওয়ার সময় তার চাহনি দেখে আমরা বুঝতে পারছিলাম যে সে প্রমোজাকে পছন্দ করে ফেলেছে প্রথম দেখাতেই। প্রমোজা অফিসে প্রবেশ করলে সেখানে গ্রাম প্রধানকে সে দেখতে পায় না। সেখানে কর্মরত একজন লোককে সে বলে যে আমি আসলে এখানে এসেছি একজনকে খুঁজতে, যিনি এই গ্রামে আগে থাকতেন, তার নাম কাসমান। আমি এসেছি কালিনগর গ্রাম থেকে। তখন সেখান থেকে তাকে বলা হয় ঠিক আছে, আমরা ওনাকে খুঁজে বের করার চেষ্টা করব। এটি বলে তাকে একটা ফর্ম পূরণ করতে বলে। ওদিকে রাতে সুজানাকে আমরা দেখতে পারছিলাম যে কিনা প্রমোজাকে তখনও ভুলতে পারছিল না। দেখা হওয়ার পর থেকেই সেই মুহূর্তের দৃশ্যগুলো তার চোখে বারবার ভেসে আসছিল। তখনই সুজানার বাবা মিস্টার সাত্রিও তাকে ডাকে। কে যেন বাড়িতে একটা পার্সেল পাঠিয়েছে। সুজানার বাবা সাত্রিও দেখে যে গ্রাম প্রধান বিসমান সেখানে সুজানার জন্য একটা উপহার পাঠিয়েছে। এখান থেকে আমরা জানতে পারি যে গ্রাম প্রধান বিসমান সুজানাকে বিয়ে করতে চায়। দেখা যায় সুজানা কিন্তু উপহারটা নেয় না।
কোনো গুরুত্বও দেয় না। সেখানে তার মা সুটিনি তাকে বলছিল যে বিসমানের উপহারটা এত অবহেলা করা ঠিক হয়নি, সে তোমাকে বিয়ে করতে চায় আর তাকে বিয়ে করলে তুমি সুখী হবে। ছাত্রীও সেখানে বলছিল যে আরে উনি তো বিবাহিত আর বয়স্ক, তার কাছে আমাদের মেয়েকে কিভাবে দিতে পারি। সুজানার মা সুতিনি বলছিল যে সে দ্বিতীয় বউ হবে, তাতে কি হয়েছে, কিন্তু বিসমানের তো অনেক ধন সম্পত্তি রয়েছে, এগুলোর কোনো কমতি নেই, আমাদের মেয়ে ভালো থাকলেই হলো। সেখানে ছাত্রীও বলছিল তুমি জানো তার ধন সম্পদ কিভাবে অর্জন করেছে, সে এসব অন্যায় করে করেছে। সুজানা তখন বলছিল আরে তোমরা রাখো তো এসব, আমার যখন সময় হবে ঠিকই মনের মতো কাউকে খুঁজে বিয়ে করে নেব। যাই হোক, তখনই দেখা যায় গ্রামের কিছু লোক সুজানার বাড়িতে এসেছে ছাত্রীর সাথে দেখা করতে এবং এসে বিসমানের বিষয়ে কিছু কথা বলছে। আর এই কথাগুলো বাড়ির বাইরে থেকে গ্রাম প্রধানের লোকেরা উকি দিয়ে শোনার চেষ্টা করছিল। ঘরের ভেতরে দেখা যাচ্ছিল যে গ্রামের সেই লোকগুলো সুজানার বাবাকে বলছিল যে এই গ্রামে বিসমান আমাদের উপর এত নির্যাতন করছে, ছাত্রীও তুমি পারো আমাদেরকে সহযোগিতা করতে। এখানে বলে নেওয়া ভালো যে মিস্টার ছাত্রীও একজন স্কুল শিক্ষক, খুবই সৎ আর ইমানদার একজন মানুষ। সে বলছিল যে আমি তো নগণ্য একজন মানুষ, আমি এসবের বিরুদ্ধে কিভাবে দাঁড়াতে পারি। সেখানে গ্রামের লোকেরা বলছিল যে তুমি পারো আমাদেরকে এই নিষ্ঠুর গ্রাম প্রধান থেকে বাঁচাতে, কেননা তোমার ভেতরে সেই প্রতিবাদ করার শক্তি রয়েছে। তখন আমাদেরকে দেখানো হয় সেই দিনের ঘটনা, যেদিন একটা লোককে গ্রাম প্রধানের লোকেরা ভরা বাজারের ভেতরে পুড়িয়ে মারতে চাইছিল, কিন্তু সেখানে প্রতিবাদ করেছিল মিস্টার ছাত্রীও। যদিও তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল ওরা, কিন্তু শুধু ছাত্রীও সেখানে প্রতিবাদ করার কারণে বাজারের অন্য মানুষরাও এগিয়ে এসেছিল, সেই কারণে সেই লোকটিকে সেদিন ওরা কিছুই করতে পারেনি। তো এখানে গ্রামের লোকেরা মিস্টার ছাত্রীকে এটাই বলছিল যে তোমার ভেতরে সেই শক্তিটা রয়েছে, আমরা চাই সামনের নির্বাচনে বিসমানের বিপক্ষে তুমি নেতৃত্ব দাও। এই মানুষগুলো চলে যাওয়ার পর আমরা দেখতে পাই সুজানা তার বাবাকে মানা করে দেয়, বলে তোমার এত বীর হওয়ার দরকার নেই, তুমি জানো ওই লোকটা খারাপ, তোমার সাথে সাথে আমাদের পরিবারের অনেকটা ক্ষতি করে দেবে সে। তখন তার বাবা ছাত্রীও বলছিল যে আমি নয়তো অন্য কেউ, কাউকে না কাউকে তো এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেই হবে, যদি কেউ না দাঁড়ায় তাহলে এই গ্রামের মানুষ কোনোদিন শান্তি পাবে না। সুতিনি তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি সুজানার কথা মানো, বিসমানের বিরুদ্ধে যেও না, এতে আমাদের ক্ষতি হবে, কিন্তু ছাত্রীও তার কথাতেই অটুট। তো এরপর আমরা দেখতে পারি যে গ্রাম প্রধান বিসমানের কাছে তার বিশ্বস্ত 3 জন গুন্ডা যারা সুজানার বাড়িতে আড়ি পেতেছিল, তারা এসে বিসমানকে সবকিছু বলে দেয় যে সুজানার বাবা ছাত্রীও আর গ্রামের লোকেরা আপনার বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য প্ল্যান করছে। তো এখানে এই 3 জন গুন্ডার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নেওয়া যাক। একজন হচ্ছে বান্টেন, আর এটি লাও, অন্যজন হচ্ছে কাউই। তো বিসমানকে তারা আরো বলছিল যে ছাত্রীও আরো বড় পরিকল্পনা করছে, সে আমাদের করা অনৈতিক কাজগুলোর কথা শহরের পুলিশকে কমপ্লেন করতে যাচ্ছে, যেই সাহসটা আগে গ্রামের কেউ করেনি। তো এইসব শুনে তো দেখতে পাচ্ছিলাম যে বিসমান অনেকটা রেগে যায়, আর এটার একটা বিহিত করার জন্য সে চলে যায় একজন কবিরাজের কাছে, তার নাম লেসাস, যে তাকে এই গ্রামের গ্রাম প্রধানও বানিয়েছিল। এবার দেখা যাচ্ছিল সেই কবিরাজ একটা মুরগি কেটে সেটার রক্তে মুখ ভিজিয়ে নিচ্ছিল। আর অবশ্যই বিসমান এবার সুজানার বাবা ছাত্রীর উপরে মরণ বান মারতে চলেছে। দেখা যায় কবিরাজ ছাত্রীর ছবি নিয়ে সেখানে মন্ত্র পড়তে শুরু করে আর বিসমানকে মুরগির রক্ত খেতে দেয়। একটা চাকু নিয়ে ছাত্রীর ছবির উপরে গেঁথে দেয়, আর এই বান মারার বিনিময়ে কবিরাজকে বিসমান অনেকগুলো টাকা দেয়। এবার আমরা দেখতে পারছিলাম হঠাৎ করেই মাঝরাতে ছাত্রীও অদ্ভুতভাবে উঠে যায়, তার সাথে সাথেই একটা আগুনের গোলা একদমই সুজানাদের বাড়িতে গিয়ে পড়ে। একটা বিকট শব্দে সুতিনি আর সুজানার ঘুম ভেঙে যায়। তারা বের হয়ে দেখতে পারে তাদের পোষা বিড়ালটা পুরো ঝলসে একদমই শেষ হয়ে গেছে। সুজানা বাথরুমের দিকে গিয়ে দেখতে পারে তার বাবা ছাত্রীও শরীরের মধ্যে পানি ঢালছে, তার নাকি গরম লাগছে, গরমে শরীরটা পুড়ে যাচ্ছে। তখন আমরা দেখতে পাচ্ছিলাম ছাত্রীর হাত পা সহ সব আগুনে ফুসকা পড়ার মতো হয়ে যায়। ছাত্রীও তো চিৎকার করছে। সুজানা তার বাবার কাছে যেতে চায়, কিন্তু সুতিনি আটকে ধরে, বলতে থাকে কাছে যেও না, এটা কোনো সাধারণ রোগ নয়, এটা কালো জাদুর প্রভাব। আর দেখতে দেখতেই হাত পা থেকে রক্ত ঝরতে শুরু করে। সাথে সাথে ভেতর থেকে ইল মাছের মতো কোনো এক প্রাণী ভয়ানকভাবে বের হয়ে আসে, আর সেখানেই কাতরাতে কাতরাতে মিস্টার ছাত্রীও শেষ হয়ে যায়। সেই খুশিতে আমরা দেখতে পারছিলাম ক্লাবে গিয়ে বিসমান মস্তি করছিল। সেখানে কাউই গিয়ে বলে যে বস, আপনার স্ত্রী শ্রীমতী তো সুজানাদের বাড়িতে গিয়েছে সুজানার কাছে। বিসমান তখন বলে ওঠে, তোমরা কেন তাকে আটকালে না? সে কেন গেল সেখানে? শীঘ্রই গিয়ে
দিয়ে তাকে আটকাও। সে জানে যে আমি সাত্রিয়কে কালো জাদু করেছি। এটা কোনোভাবে যদি সুজানাকে সে বলে দেয় তাহলে সুজানা আমাকে কোনোদিন বিয়ে করবে না। যেই কথা সেই কাজ। দেখা যায় তারা তিনজন সুজানার বাড়িতে রওনা হয়েছে মোটরসাইকেলে করে। ওদিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে শ্রীমতী সুজানাকে বলছিল, দেখো আমি এখানে এসেছি কিছু কথা বলার জন্য, নয়তো আমি মরে গিয়েও শান্তি পাবো না। আমি জানি পাপীর সাথে থাকাও পাপ, কিন্তু তাও আমি তোমাকে বলতে এসেছি, এই গ্রামের যে গ্রাম প্রধান ছিল বিসমান কালো জাদুর মাধ্যমে তাকে মেরে তার জায়গায় বসেছে। আর তোমার বাবা তার বিরুদ্ধে যেতে চেয়েছিল, এটা নিশ্চয়ই তুমি জানো। আর এই কারণে তোমার বাবাকেও সে কালো জাদু করে শেষ করেছে। এখন এটা শুনে তো বাকরুদ্ধ হয়ে যায় সুজানা। তার তো ঠিক এই ভয়টাই ছিল। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় বিসমানের চেলারা আর বলে, শ্রীমতী ম্যাডাম, বিসমান আপনাকে এখান থেকে নিয়ে যেতে বলেছে। শ্রীমতী বলছিল, তোমাদের বসকে গিয়ে বলো আমি আপাতত এখান থেকে কোনো জায়গায় যাচ্ছি না। তখন কাউই বলে, আচ্ছা ঠিক আছে, আপনি এখানে থাকুন, কিন্তু আমরাও এখানে থাকবো। এই কথা শুনে শ্রীমতী অনেকটা রেগে যায়। বান্টেন গিয়ে সেখান থেকে জোর করে শ্রীমতীকে নিয়ে আসতে যাচ্ছিল, কিন্তু এবার তো শ্রীমতী আরো রেগে যায়। সে বলতে শুরু করে, তোর সাহস তো কম না, তুই আমার হাত ধরে টানার সাহস কি করে পাস? এটা বলে চট দিতে শুরু করে। কিন্তু দেখা যায় বান্টেন তখন রেগে যায় আর তাকে ধাক্কা মারলে শ্রীমতী পেছনে দেয়ালে গিয়ে আছড়ে পড়ে। কিন্তু দেখা যায় সেখানে দেয়ালে থাকা তার কাঁটাটা শ্রীমতীর মাথায় বিঁধে যায় আর তার সেখানেই মৃত্যু হয়। এবার আমরা দেখতে পারছিলাম সুজানা এইসব দেখে সে পেছনের দরজা দিয়ে পালাতে শুরু করে। তারাও পেছন নিচ্ছিল। পাহাড়ি নদীর জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে একসময় পাহাড়ি খাদের কাছে গিয়ে পৌঁছায় সুজানা। নিচে নদী, সামনে যাওয়ার কোনো রাস্তা নেই। ওরা তো তাকে প্রায় ধরেই ফেললো। ঠিক তখনই দেখা যায় সুজানা পা পিছলে গিয়ে সেই গভীর খাদ থেকে নিচে নদীতে পড়ে যায় আর নদীর নিচে চলে যায়। তার শরীর একটা সোছালো কাঠের উপরে পড়ে আর সে আহত হয়। সে কোনো রকমে সেখান থেকে উঠে আসছিল। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম বিসমানের বউ শ্রীমতী যে মারা গেল, এতে তার বিন্দুমাত্র কোনো দুঃখ বা আফসোস ছিল না। সে তার চেলাদেরকে জিজ্ঞেস করে যে সুজানা কোথায়, কিন্তু দেখা যায় তারা সম্পূর্ণ সত্যটা গোপন করে ভয়ে। শুধু বলে, বস আপনার বউ মারা যাওয়ার পর সুজানা পালিয়ে গিয়েছিল, তাকে আর আমরা খুঁজে পাইনি। যাই হোক, বিসমান বলছিল যে যে কোনো মূল্যে সুজানাকে বের কর। কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে পাহাড়ি নদীর প্রবল স্রোত সুজানাকে ভাসিয়ে নিয়ে যায় অন্য একটা গ্রামে, অর্থাৎ কালীনগর গ্রামে। সে ততক্ষণে জ্ঞান হারিয়েছে। সেখান দিয়ে তার দেহ ভেসে যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছিলাম নদীর উপরে তীরে বসে ধ্যান করছিল প্রমোজা, যে সুজানার গ্রামে এসেছিল আর সুজানার তার সাথে পরিচয়ও হয়েছিল। দেখা যায় এবার প্রমোজা সুজানার দেহকে নদী থেকে তুলে আনে আর সুজানাকে নিয়ে চলে যায় তার নিজের খালার বাড়িতে। তার খালার নাম হচ্ছে গায়ত্রী। বলে রাখা ভালো, তিনি একজন কবিরাজ। গায়ত্রী প্রমোজাকে বলছিল যে তুমি যেহেতু এই মেয়েটাকে এখানে এনেছো, তাই যতদিন না পর্যন্ত সে ভালো হয়, সুস্থ না হয়, জ্ঞান ফিরে না আসে, ততদিন এখানে থেকে যাও। দেখা যায় দিনের পর দিন অনেক ঔষধ, অনেক চিকিৎসার পর সুজানার জ্ঞান ফিরে আসে। গায়ত্রী তাকে জিজ্ঞেস করে যে তোমার নাম কি? সে উত্তর দেয় সুজানা। তার মানে তার এখনো জ্ঞান রয়েছে। গায়ত্রী বলে যে আমার নাম গায়ত্রী, আমার বোনের ছেলে প্রমোজাই তোমাকে বাঁচিয়েছে। পাশ থেকে আরো একটি মহিলা বলে ওঠে, আমার নাম হচ্ছে বাউক। সুজানা প্রায় 3 সপ্তাহের মতো অজ্ঞান হয়ে পড়েছিল আর তার রিকভার করতে আরো অনেকটা সময় লাগবে। দেখা যায় প্রতিদিন একটু একটু করে প্রমোজা সুজানাকে সুস্থ করে তুলছে। এর মাঝে এক সময় প্রমোজা সুজানাকে জিজ্ঞেস করে যে তোমার সাথে আমার আগেও দেখা হয়েছে তোমাদের গ্রামে, মনে আছে? অনেকক্ষণ পর সুজানা উত্তর দেয়, হ্যাঁ মনে আছে। প্রমোজা তো এখনো জানেই না যে সুজানা তাকে কতটা পছন্দ করে। তো দেখতে দেখতে কেটে যায় আরো 2টি সপ্তাহ। প্রমোজা বাইরেই কাটছিল। ঠিক তখনই একটা মহিলা তার বাচ্চাকে কোলে নিয়ে পাশে একটা ঘরে চলে যায় যেখানে গায়ত্রী ছিল, আর সেখানে গিয়ে তার হাজবেন্ডের নামে নালিশ জানায়। সে বলে, আমার স্বামী আমাকে বিয়ের পর থেকেই অনেক টর্চার করে, জ্বালায়, সে আমার সন্তানকেও শেষ করে দিতে চায়, সব সময় নেশা করে। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না, দয়া করে আমার স্বামীকে আপনি মুক্তি দিন। গায়ত্রী জিজ্ঞেস করে, মানে তুমি কি বলতে চাইছো? মহিলাটি বলে যে তাকে শেষ করে দিন। এখন এইসব আমরা দেখতে পাচ্ছিলাম প্রমোজা আর সুজানা লুকিয়ে লুকিয়ে শুনছিল আর দেখছিল। দেখা যায় প্রমোজা তখনই সেই ঘরের ভেতরে ঢুকে পড়ে আর দেখতে পারে সেখানে রয়েছে অনেক অনেক কালো জাদুর জিনিসপত্র। সে বুঝে যায় তার খালা একজন কালো জাদুকর। প্রমোজা ছোট থেকেই জানতো তার খালা একজন এমন কবিরাজ যে কিনা গাছপালা দিয়ে মানুষের রোগ সারিয়ে তোলে, কিন্তু তিনি বহুই
ঈশ্বরবাদ বা শয়তানকে কাজে লাগিয়ে কালো জাদু করে তা সে একদমই জানতো না। দেখা যাচ্ছিল তার খালা তাকে বলছিল যে তোমাকে নিষেধ করেছিলাম এই ঘরে ঢুকতে। প্রমোজা বলছিল আপনি এইসব করে বেড়ান, তা আমার জানা ছিল না। কিন্তু দেখা যায় প্রমোজার এই কথাতে কোনো কিছুই যায় আসছিল না গায়ত্রীর। সে প্রমোজাকে এখান থেকে চলে যেতে বলে, আর তাই হয়। এখান থেকে বের হয়ে যায় প্রমোজা, কিন্তু দেখা যায় সুজানা সেই ঘরে ঢুকে। সেখানে কাজ করা বাউক নামের মহিলাটি গায়ত্রীকে বলছিল দেখুন এই মেয়েটি জোর করে এখানে প্রবেশ করেছে, আমি নিষেধ করেছিলাম। তখনই আমরা দেখতে পারি সুজানা গায়ত্রীর কাছে এসে বসে আর বলে দয়া করে আমাকে কালো শক্তি শেখান, আমি এটি শিখতে চাই যেন আমি আমার পরিবারের উপর জুলুম করার, বাবাকে মেরে ফেলার প্রতিশোধ নিতে পারি সেই নিষ্ঠুর গ্রাম প্রধান থেকে, যেন পুরো গ্রামকে আমি বাঁচাতে পারি। আমি অসহায়, আমাকে সাহায্য করুন। গায়ত্রী বলছিল তুমি কি ঈশ্বরকে ভয় পাও না? সুজানা জিজ্ঞেস করছিল কেন? গায়ত্রী বলছিল যদি তুমি এই শক্তির সাধন শুরু করো তাহলে কিন্তু পরকালে তোমার জন্য নরকের দরজা খোলা থাকবে। দেখা যাচ্ছিল এই কথা শোনার পর সুজানা বলে যে ম্যাডাম আমার জন্য পরকালের নরক সেই গ্রামের মধ্যেই রয়েছে যেখান থেকে আমি এসেছি। এই কাজ যদি আমাকে নরকেও নিয়ে যায় তাও আমি এটি শিখতে চাই, আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব। তখন দেখা যায় গায়ত্রী তাকে বলে যে আমিও এটি তোমাকে শেখাতে চাই। আমি অনেক দিন ধরেই এমন একজনকে খুঁজছিলাম যাকে আমার উত্তরাধিকারী হিসেবে আমি গড়ে তুলতে পারবো। আমি যে অর্জন করেছি তা শেখাতে পারবো। আমি মনে করি তোমার ভেতরে সেই শক্তিটাও আছে। আমি চেয়েছিলাম আমার বোনের ছেলে প্রমোজাকে এই জিনিসটা শেখাতে, কিন্তু সে অত্যন্ত ভালো মানুষ, সে ঈশ্বরের রাস্তা থেকে একদমই বিমুখ হতে চায় না। আমিও তাকে কখনোই জোর করিনি। তখনই বন্ধুরা এখানে গল্পের একটি টুইস্ট আসে। গায়ত্রী বলে যে তোমার ভেতরে অবশ্যই কোনো শক্তি লুকিয়ে আছে, যে কারণে এই কালো শক্তি রপ্ত করার জন্য তুমি যথেষ্ট। এটা আমি প্রথমেই বুঝে গিয়েছিলাম যেদিন তুমি এখানে থাকা বাউককে দেখতে পেরেছিলে। তুমি কি জানো এই বাউক কোনো মানুষ নয়, আসলে সে একটি জিন, আমার আনুগত্য করে। তাকে তুমিই একমাত্র দেখতে পেরেছো, প্রমোজা বা অন্য কেউ তাকে দেখতে পারে না। তোমার এই শক্তি রপ্ত করার জন্য অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। শ্বেত উপবাস পালন করতে হবে 7 দিন 7 রাত ধরে। সেই সময়টাতে তোমাকে দাঁড়িয়েই থাকতে হবে, বসা যাবে না, ঘুমানোও যাবে না। উপবাসের পর দক্ষিণ সাগরে গিয়ে স্নান করতে হবে, ক্রমাগত বহু ঈশ্বরবাদের পূজা করতে হবে, একা একা গভীর রাতে গুহার ভেতরে ধ্যান করতে হবে টানা 40 দিন, যেন তুমি তোমার কাঙ্ক্ষিত শক্তি অর্জন করতে পারো। আমরা দেখতে পাচ্ছিলাম সেই সব শর্তই ধীরে ধীরে পালন করছিল সুজানা, কিন্তু শেষে সে যখন গুহার ভেতরে ধ্যান করছিল সেখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে বের হয়ে আসছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু জিন। তারা সেখানে এসেছিল সুজানার সাধনা ভঙ্গ করার জন্য। কিন্তু দেখা যায় ঠিক সুজানার মতোই আরো একটা জিন তখন তার কাছে আসে, যেটি অন্য জিনগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয়। অর্থাৎ তার সাধনা পূর্ণ হয়েছে। তার মতো দেখতে জিন এখন সব সময় তার কাছেই থাকবে, সব সময় তার আদেশ পালন করবে। দেখা যায় সেই জিন তাকে একটি ছোট তরবারি দেয়, যেটা দিয়ে সে কালো জাদু করতে পারবে। যাই হোক, এরপর আমরা দেখতে পারি প্রমোজা আবারও গিয়েছে গ্রাম প্রধানের সাথে দেখা করার জন্য এবং বলছে সালাম নেবেন হুজুর, আমি একজনকে খুঁজছি, তার নাম কাসমান। সে অনেকদিন আগে এই গ্রামে থাকতো। বিসমান বলছিল যে সে কে হয় তোমার? প্রমোজা বলে যে তিনি আমার বাবা। আসলে আমার কাছে ওনার কোনো ছবি নেই, শুধু মায়ের ছবিটা রয়েছে। আমার মা মারা গিয়েছে, এটা বলে সে ছবিটা দেখায়। দেখতে পারছিলাম বিসমান সেখানে বলছিল তোমার বাবা ছিলেন একজন প্রতারক আর খারাপ মানুষ, সে একটা মহিলাকে গর্ভবতী করে পালিয়ে গিয়েছিল। প্রমোজা তখন জিজ্ঞেস করে যে হুজুর দয়া করে আমাকে বলুন তিনি কোথায় থাকেন, যতই হোক তিনি তো আমার বাবা। বিসমান বলে তিনি মারা গেছে। দেখা যাচ্ছিল বিসমান অনেকটা বিরক্ত। তাকে যে কফিটা খেতে দেওয়া হয়েছিল সেটা সে ফেলে দেয় আর বলে এরকম বিশ্রী কফি কে বানিয়েছে রে, পুরোই ঘোড়ার মূত্রের মতো, এটা বলে চলে যায়। প্রমোজাও চলে যায়। এখন সেই কর্মকর্তা যার নাম কিলুন সে বাহিরে যায় আর যে কফিটা বানিয়েছে মানে সেখানে কাজের লোক তাকে বলে তুমি এটা কি কফি বানিয়েছো? এই কফিটা নাকি ঘোড়ার মূত্রের মতো একদমই বাজে, আবারও বানিয়ে আনো আমাদের 3 জনের জন্য। তখন দেখা যায় সেই কাজের লোকটা অনেকটা বিরক্ত হয় আর একটা দুষ্ট বুদ্ধি আটে। সেটা হচ্ছে যে পেছনে একটা ঘোড়া ছিল। সত্যি সত্যি দেখা যায় যে সে সেই ঘোড়ার মূত্র সংগ্রহ করে সেখান থেকে কফি বানায় আর 3 জন কর্মকর্তাকে নিয়ে দেয়, যাদের নাম হচ্ছে কিলউন, তহির আর দিরান।
এখন কিলবন তো এটা খেতে গিয়ে বলে, সত্যি সত্যি কি এটা গুড়ার মূত্র নাকি, এত বাজে খেতে? কাজের লোক বলে যে আরে না, এটা তো আমি ভেষজ উপায়ে বানিয়েছি। তখন দেখা যায় তারা এটাকে অনেক ভালো মনে করে খাচ্ছিল। যাই হোক, সেদিন সন্ধ্যায় দেখা যাচ্ছিল যে সুজানা পূর্ণভাবে কালো শক্তি রপ্ত করে তার নিজের গ্রামে অর্থাৎ করং সেতানে ফিরে আসে। সে তার বাড়িতে ঢোকার পর দেখতে পারে তার মা বিছানার মধ্যে আহত অবস্থায় পড়ে রয়েছে। তার অনেক জ্বর, দেখে বোঝা যাচ্ছিল যে তাকে অনেক মারধর সহ্য করতে হয়েছে। সুজানার মা সতিনী বলছিল যে মা, তুই কেন এখানে এসেছিস? বিসমানের লোকেরা প্রতিদিন এখানে আসে, তাদের জন্য আমাকে খাবার বানাতে হয়। তারা মাতাল হয়ে এখানে আসে আর আমাকে প্রচুর মারধর করে। আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। তুই এখান থেকে চলে যা মা, আমি চাই না আমার মতো তোরও এই অবস্থা হোক। দেখা যাচ্ছিল এটা বলে সুজানার মা ইন্তেকাল করেন। আমরা দেখতে পারছিলাম সুজানা অনেক কান্নাকাটি করে, তার মাকে কবর দেয়, অনেক কান্নাকাটি করছিল। সেখানে আমরা গুরুস্থানে প্রমোজাকেও দেখতে পাই। সে সুজানার কাছে আসে এবং তার মায়ের মৃত্যুর খবর শুনে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সুজানা প্রমোজাকে জিজ্ঞেস করছিল যে তুমি এখানে কেন? সে বলছিল যে গ্রাম প্রধান বিসমান আমাকে বলেছে যে আমার বাবা নাকি অনেক আগেই মারা গেছে, তাই তার কবরটা এখানে খুঁজতে এসেছিলাম। সে আরো বলে যে সুজানা, আমার মনে হয় তোমার এখানে থাকা উচিত হবে না, চলো আমার সাথে আমাদের গ্রামে ফিরে যাই, এখানে তোমার কেউ নেই। আসলে প্রমোজা জানেই না তার খালা গায়ত্রীর কাছ থেকে সুজানা কালো শক্তি আয়ত্ত করে এসেছে এখানে। তখনই দেখা যায় সেখানে বিসমান আসে আর বলে, সুজানা, তোমার পরিবার এভাবে শেষ হয়ে গেছে, এই কারণে আমি অনেক ব্যথিত। তোমাকে আমি অনেক খুঁজেছি, তুমি কোথায় ছিলে? আসলে বিসমান ভাবছিল যে সে যে সুজানার বাবা মায়ের মৃত্যুর জন্য দায়ী, এটা সুজানা জানেই না। সুজানাও এটি তাকে বুঝতে দেয় না। দেখা যায় বিসমান সুজানাকে তার বাড়িতে নিয়ে যায় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু সেখানে সুজানা বলে, আমি আপনার প্রস্তাবে রাজি হব, কিন্তু আমার শর্ত আছে। প্রথমে আমার বাবাকে যে কালো জাদু করেছে, মেরেছে, তাকে আমার সামনে হাজির করতে হবে। আর আপনার 3 জন লোক, কাউই, বান্টেন, লাও, তারা যে আমার মাকে অত্যাচার করে মেরে ফেলেছে, তাদেরকে শাস্তি দিতে হবে। এরপরেই আমি আপনার প্রস্তাব গ্রহণ করব। দেখা যাচ্ছিল এইসব আড়াল থেকে শুনে সেই 3 জন সেখান থেকে চলে যাচ্ছিল ভয়ে। এই কথাগুলো শুনে বিসমানও অনেকটা ঘাবড়ে যায়, কিন্তু সে তো সুজানাকে বিয়ে করতে মরিয়া, কিন্তু শর্ত তো মানতে হবে বিয়ে করতে গেলে। দেখা যাক সে কি করে। আমরা দেখতে পাচ্ছিলাম যে কাউই, বান্টেন, লাও তারা চায়ের আড্ডা দিচ্ছিল, খুব চিন্তিত ছিল। বান্টেন সেখানে বলে যে আমাদের বস বিসমান সুজানার জন্য অনেক পাগল। সুজানা আমাদের নামে বিচার দিয়েছে, এবার নিশ্চয়ই বিসমান তার পছন্দের কবিরাজ লেসাসকে দিয়ে আমাদের উপর কালো জাদু করবে। কিন্তু সেখানে লাও বলছিল, আরে না, এমনটা হতে যাবে কেন? বিসমান আমাদের ভাইয়ের মতো, শুধু বস নয়। সেখানে কাউই বলছিল যে বিসমান শুধু উপর দিয়ে আমাদেরকে ভাই বলে রে, আসলে সে একজন নিকৃষ্ট মানুষ, তাকে বিশ্বাস করা উচিত নয়, সে যে কোনো কিছু করতে পারে। সেখানে বান্টেন বলছিল যে এই সুজানার জন্যই সবকিছু হচ্ছে, তাকেই শেষ করে দিতে হবে, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছিলাম সে বাইক নিয়ে এবার চলে যায় সুজানার বাড়িতে। ভেতরে সে কাউকেই দেখতে পায় না। সে যখন অন্য একটা রুমে ঢুকে, তখনই সেখানে সে দেখতে পারে অনেক অনেক কালো জাদুর জিনিসপত্র। সে বুঝে যায় এখানে গড়বড় রয়েছে, কিন্তু ততক্ষণে দরজাটা লেগে যায়। সে সামনে দেখতে পারছিল সেখানে একটা বিষধর সাপ। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম সুজানাকে, যে কিনা বাড়ির বাহির থেকে বসে বান্টেনের উপর কালো জাদু করছিল। বান্টেন তো ভয়ে দরজা ভেঙে কোনো রকমে সেখান থেকে চলে যাচ্ছিল। সে বাইক চালু দেওয়ার সময় দেখতে পারে তার হাতে চাবি না, সাপ রয়েছে। সে কোনো রকমে সেখান থেকে বেঁচে রাস্তা দিয়ে আসার সময় একটা গাড়ি দেখতে পায়। সেই গাড়ির ভেতরে উঠে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু আমরা দেখতে পারছিলাম তার প্যান্টের ভেতর দিয়ে সাপ প্রবেশ করে আর তার 2 পায়ের মাঝখানে অসংখ্যবার কামড় দিতে শুরু করে। দেখা যাচ্ছিল সেই ব্যথায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বান্টেন এবং গাড়িটা সেখানেই উল্টে যায়। সে মারা যায় না, তবে অনেকটা আহত হয়। সে যখনই গাড়ি থেকে কোনো রকমে বের হয়, সেখানেই তখন গাড়িটা ব্লাস্ট হয় আর তার শরীরে আগুন লেগে যায়, শরীর পুড়তে শুরু করে। একটু সামনে মাটিতে পানি জমেছিল, আগুন নিভাতে সে কোনো রকমে সেখানে গড়াগড়ি খায়, কিন্তু লাভ হয় না। বিসমানের কাছে খবর গেলে সে হাসপাতালে যায়, যেখানে বান্টেনকে বেডে শুয়ে রাখা হয়েছে। তার এতটাই ভয়াবহ অবস্থা হয়ে গেছে যে তার শরীর পুরোপুরি ব্যান্ডেজ দিয়ে লাগানো, সে শরীর নাড়াতে পারছিল না। এত ব্যথা, এত কষ্ট সে নিতেই পারছিল না, শুধু বলছিল, দয়া করে আমাকে মুক্তি দিন বস, আমি এই কষ্ট সহ্য করতে পারছি না, আমাকে মুক্তি দিন।
দেখা যায় এতবার সে বলছিল, সেই কারণে বিসমানও একটা বালিশ নিয়ে তার মুখে চাপ দেয়। সেখানে তখনই কাউই আর লাউ চলে আসে। দেখতে পারে বিসমান তো বান্তেনকে মেরে ফেললো। বিসমান বলছিল, আরে না, এটি আমি ইচ্ছে করে করিনি, সে আমাকে এটা করতে বলেছিল, তার অনেক কষ্ট হচ্ছিল, ঈশ্বরের কসম, বিশ্বাস কর। তখন লাউ বলছিল, দয়া করে আপনার মুখে ঈশ্বরের নাম নেবেন না, আপনার কথা ঈশ্বর শুনবে না। আসলে তারাও বুঝে যায় যে সত্যি সত্যি সুজানার কথায় তাদের সবাইকে মারতে চাইছে বিসমান। দেখা যায় সন্ধ্যাবেলা প্রমোজা সুজানার কাছে যায় খাবার দেওয়ার জন্য। বলে, তুমি এখানে কিভাবে খাচ্ছ থাকছো, এখানে এভাবে থাকা তোমার উচিত নয়, তুমি পরবর্তী শিকার হতে পারো বিসমানের, এখান থেকে চলে যাওয়া উচিত। সুজানার সেই এক কথা, সে প্রতিশোধ নেবে বিসমানের উপর। প্রমোজা অনেক বলছিল যে বুঝতে পারছো না কেন, চলো আমার সাথে চলে যায়, কিন্তু সুজানা রাজি হয় না। সুজানা তাকে জিজ্ঞেস করে যে তুমি এখনো কেন রয়েছো এখানে। প্রমোজা বলে, বিসমান আমার বাবার বিষয়ে অনেক কিছুই জানে, কিন্তু সে অনেক কিছু আমার থেকে লুকাচ্ছে, বলছে না। আমি সেই সব কথা জানার পরেই এখান থেকে যাব। যাই হোক, কথাবার্তা শেষে প্রমোজা সেখান থেকে চলে যায়। পরদিন সকাল আমরা লাউকে দেখতে পাচ্ছিলাম যে তার স্ত্রীর সাথে নিজের বাড়িতেই ছিল। আর তখনই অন্য পাশে আমরা দেখতে পাচ্ছিলাম যে সুজানা ও কালো জাদুর জিনিসপত্র নিয়ে বান মারার জন্য রিচুয়াল শুরু করেছে। আর তখনই অদ্ভুতভাবে লাউ অন্যরকম হয়ে যায়। সে এখন কালো শক্তির সম্পূর্ণ কন্ট্রোলে চলে যায়। দেখা যাচ্ছিল সে সামনে থাকা নারকেল গাছে উঠতে শুরু করে। তার স্ত্রী মনে করে হয়তো লাউয়ের নারকেল খেতে ইচ্ছে করেছে, তাই গাছে উঠছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম নিচেই ছিল নারকেল ছেলার একটা তীক্ষ্ণ রড। দেখা যায় তখনই সেই নারিকেল গাছের উপর থেকে লাউ নিচে পড়ে যায়, আর নিচে সেই রডের উপরে পড়ে যায়, আর তার একটা পাতও জঘন্যভাবে ভেঙে যায়। কি ভয়াবহ অবস্থা! কিন্তু সে মারা যায় না, তাকে হসপিটালে ভর্তি করা হয়। বিসমান সেখানে গিয়ে দেখে লাউয়ের এই অবস্থা। সেখানে কাউই বলছিল, বিসমান আপনি কেন এখানে এসেছেন? এক নারীর মোহে পড়ে আপনি আমাদেরকে শেষ করে দিচ্ছেন। সেদিন বান্টেনকে আর এখন লাউকে কালো জাদু করেছেন, বুঝতে পারছি আমরা। বিসমান সেখানে বলছিল যে বিশ্বাস কর কাউই, আমি তোদের উপর রেগে আছি, কিন্তু আমি কোনোভাবেই তোদের কালো জাদু করিনি, এটা আমি করতে পারি না। কিন্তু দেখা যায় কাউই এটা বিশ্বাস করে না। সে সেখান থেকে বের হয়ে কিছু দলবল নিয়ে চলে যায় বিসমানের প্রিয় কালো জাদুর কবিরাজ লেসাসের বাড়িতে, আর বাড়িতে গিয়ে সম্পূর্ণ আগুন ধরিয়ে দেয়। তাও দেখা যায় লেসাস কবিরাজের তেমন কিছুই হয় না। তখন একজন কাউইকে বলে যে আমি শুনেছি এই কবিরাজের সুরক্ষা তার পায়ের বৃদ্ধা আঙ্গুলটাতে রয়েছে, এটা না কেটে ফেললে সে মরবে না। তখন দেখা যায় কাউই সেই কবিরাজের বুড়ো আঙ্গুলটা কেটে ফেলে আর তাকে সেখানেই আগুন জ্বালিয়ে শেষ করে দেয়। এই কাণ্ড ঘটিয়ে সে হসপিটালে বিসমানের কাছে এসে বলে, হ্যাঁ, আপনি আর কিছুই করতে পারবেন না। আপনার ডান হাত প্রিয় কবিরাজ লেসাস, যে কিনা আপনাকে কালো জাদু করে দেয়, তাকে শেষ করে এখানে এসেছে। বিসমান তখন বলছিল, কি করলি তুই বোকা? তুই কেন এটা করলি? তুই এখনো বুঝতে পারছিস না আমি এটা করিনি? আমি এতটা বোকা নই যে আমার লোকদের উপরেই আমি এসব করব। তখনই দেখা যায় লাউয়ের অসম্ভব মাথা যন্ত্রণা শুরু হয়। সে চিৎকার করছিল, তারা তো বুঝতেই পারছিল না যে তারা কি করবে। তখনই দেখা যায় সবার সামনেই লাউয়ের কান থেকে একটা ইল মাছের মতো কোনো একটা প্রাণী বের হতে শুরু করে, আর সেখানেই লাউয়ের মৃত্যু হয়। বিসমান কাউইকে বলে, যদি আমি তোদের উপর কালো জাদু করি, তুই তো কবিরাজ মেরে ফেলেছিস, তাহলে এটা কি করেছে? কাউইও এখন বুঝতে পারে যে এখানে অন্য কোনো ঘটনা রয়েছে, কিন্তু কে এটা করছে? দেখা যাচ্ছিল গ্রাম প্রধানের সাথে প্রমোজা সেখানে আবারও দেখা করতে যায়। কাউই বিসমানকে সেখানে বলছিল যে তার মনে হচ্ছে এটা সুজানা কারো মাধ্যমে কালো জাদু করাচ্ছে, কারণ সুজানা জানে তার বাবা মাকে আমরাই শেষ করেছি। দেখা যাচ্ছিল এই সব কথাই শুনছিল প্রমোজা। বিসমান তখন তার অফিসের 3 কর্মকর্তা কিলুন, তহির আর দিরানকে হুকুম দেয় তারা যেন সব সময় সুজানার বাড়ি পাহারা দেয়, যেন এটা বের করার চেষ্টা করে যে সুজানা কাকে দিয়ে কালো জাদু করাচ্ছে। যদি তারা এটা বের করতে পারে তাহলে তাদের বেতন 3 গুণ বেশি বাড়িয়ে দেওয়া হবে। এখন তারা তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়। বিসমান প্রমোজাকে ডেকে বলে, এই ছেলে, তুমি আবার কেন এখানে এসেছো? সে বলে, আপনি যদি আমার বাবার বিষয়ে আরো কিছু জেনে থাকেন তাহলে বলেন না প্লিজ। বিসমান বলে, এক কথা বারবার বলতে পারবো না, তোমার বাবা মারা গেছে, এছাড়া আর আমি কিছু জানি না। সেদিন রাতে আমরা দেখতে পাচ্ছিলাম প্রমোজা লুকিয়ে লুকিয়ে সুজানার কাছে যায় আর বলে, বিসমান কিন্তু তোমাকে সন্দেহ করছে যে তুমি নাকি কাউকে দিয়ে কালো জাদু করাচ্ছ তাদের লোকদের উপর। যত দিন যাচ্ছে তোমার এখানে থাকা সমস্যা হয়ে যাচ্ছে, বিপদ হবে। সুজানা বলছিল যে যা ইচ্ছে করুক, আমার কোনো সমস্যা নেই, আমি তাদের উপর প্রতিশোধ নেবই। ঠিক তখনই দেখা যায় অন্য একটা ঘর থেকে কাকের ডাক আসছে। সেই ডাক শুনে প্রমোজা সেই ঘরে গিয়ে দেখতে পারে সেখানে কালো জাদুর জিনিসপত্র।
জিনিসপত্র। এবার সে তো বুঝে যায় যে সুজানা নিজেও এই কালো শক্তি রপ্ত করেছে তার খালা থেকে। সে বলতে থাকে যে এটা কি তুমি ঠিক করলে? তোমার এটা কেন করতে হলো? আমি জানি তুমি এটা গায়ত্রী খালার থেকে শিখেছো, কিন্তু এটা কেন করলে? সুজানা বলে আমার এটা শিখতে হয়েছে প্রতিশোধের জন্য। প্রমোজা বলছিল এটা কোনো রাস্তা হতে পারে না। তুমি যদি ঈশ্বরের কাছে চাইতে তাহলে তিনিই বিচার করতেন, কিন্তু তুমি তো নরকের রাস্তা বেছে নিচ্ছ। দেখো তুমি এরকম মেয়ে নও, তুমি ভালো, তুমি ফিরে আসো। সুজানা বলছিল দেখো আমি ঈশ্বরকে এখনো বিশ্বাস করি, কিন্তু এতদিন তিনি আমার কোনো কাজেই আসেননি। অনেক দোয়া করেছি, অনেক কিছুই করেছি, কিন্তু আমার বিচার আমি পাইনি। যারা আমার পৃথিবী ছিল, আমার মা বাবা, তাদেরকে যারা মেরেছে তাদের প্রতিশোধ নেওয়ার জন্য আমার এই রাস্তাটাই ভালো মনে হয়। পরকালে আমি নরকে থাকলেও এই পৃথিবীতে আমি নরকের মধ্যেই রয়েছি, কেননা আমি এখনো প্রতিশোধ নিতে পারিনি। ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ। তিনজনের একজন কর্মকর্তা দিরান সুজানার বাড়িতে এসেছে দেখার জন্য, কেননা তার মনে হচ্ছে বাড়ির ভেতরে কেউ একজন রয়েছে। সে তখন বাড়িটা তল্লাশি করছিল। তখনই সেও দেখে ফেলে পানের বাটার নিচে কালো জাদুর জিনিসপত্র লুকানো। সে তো বুঝে যায় যে সুজানা নিজেই কালো জাদু করছে। সে ভয়ে ভয়ে কোনো রকমে সেখান থেকে বের হয়ে চলে যায়। প্রমোজা এতক্ষণ লুকিয়েছিল। সে বের হয়ে সুজানাকে বলে যে এখন যে সে জেনে গেল, সে তো গিয়ে বিসমানকে সত্য কথাটা বলে দেবে। তখন সুজানা হেসে হেসে বলে যে তুমি চিন্তা করো না, সে কিছুই বলতে পারবে না। দেখা যায় দিরান তহির আর কিলওয়ানকে গিয়ে বলে যে আমি জেনে গেছি কালো জাদু কে করছে। এটা বলে সে আর তাদের কিছুই বলে না। সে দৌড়ে বিসমানের কাছে যেতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পারি সুজানা দরজা খুলে দিচ্ছিল প্রমোজাকে এখান থেকে চলে যাওয়ার জন্য, কেননা তার প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। প্রমোজা সেখান থেকে চলে যাওয়ার সময় তাকে কাউই আর তার লোকেরা অ্যাটাক করে আর তাকে নিয়ে যায় বিসমানের আড্ডাখানায়, ক্লাবে। বিসমান তাকে জিজ্ঞেস করে যে তুমি সুজানার বাড়িতে কি করছিলে? প্রমোজা বলছিল যে আমি তাকে জানাতে গিয়েছিলাম যে তোমরা তার উপর নজরদারি করছো। দেখা যায় সেখানে বিসমান তাকে মার দেয়। সেখানে কর্মকর্তা দিরান বিসমানকে এসে বলতে চাইছিল যে আমি জানি কালো জাদু কি করছে, কিন্তু সুজানার নামটা সে নিতেই পারছিল না, মুখে বারবার আটকে আসছিল। এদিকে দেখা যায় সুযোগ বুঝে সুজানা চলে যায় বিসমানের বাড়িতে। সেখানে বিসমানের ছবি নিয়ে আলাদা একটা রুমে কালো জাদু শুরু করে, বিসমানকে বান মারার চেষ্টা করে। কিন্তু দেখা যায় সেখানে বিসমানও পৌঁছে যায়। বিসমান বাড়িতে পৌঁছানোর পর তার সাথে ঘটতে থাকে অদ্ভুত ঘটনা। হঠাৎ করে কোনো একটা ভয়ানক শক্তি তাকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু তার কিছুই হয় না। কিন্তু এদিকে সুজানাকেও কোনো একটা শক্তি আক্রমণ করেছে। তার ভেতর থেকে রক্ত বের হচ্ছিল। সেই শব্দ পেয়ে বিসমান সেখানে গিয়ে দেখতে পারে সুজানাই এখানে কালো জাদু করছিল তার বিরুদ্ধে। যা বোঝার বিসমান বুঝে যায়। সুজানার জ্ঞান ফিরে আসলে সে দেখতে পারে সে বিছানার মধ্যে বেঁধে রাখা অবস্থায়। বিসমান তাকে বলছিল যে তাহলে তুমি দীর্ঘ কয়েক মাস এই গ্রামের বাহিরে ছিলে, এই কারণে কালো জাদু চর্চা শিখে তারপর এখানে প্রতিশোধ নিতে এসেছো। ভালো ভালো, তবে জেনে রাখো আমি কোনোদিন কালো জাদু চর্চা করিনি বা কালো জাদু শক্তি শিখেওনি। তবে আশেপাশে আরো কয়েকটা গ্রাম পর্যন্ত আমার অনেক শামানদের সাথে পরিচয় রয়েছে, আর তাদের মধ্যে কেউ একজন আমার আত্মাকে প্রোটেক্ট করে। এত সহজে আমি মারা যাব না। যাই হোক, এত কিছুর কি প্রয়োজন? পুরনো শত্রুতা ভুলে যাও, আমাকে বিয়ে করতে রাজি হও। সুজানা তাকে বলছিল যে তোমার তিনজন লোক যারা আমার মাকে মেরেছে তার মধ্যে একজন এখনো জীবিত রয়েছে, সে মরা না পর্যন্ত আমি রাজি হব না। তখন দেখা যায় বিসমান সেখান থেকে চলে যায় অন্য একটা কবিরাজের কাছে যে অনেক পাওয়ারফুল, এবং বিসমানকে সেই কবিরাজেই বিপদ আপদ থেকে সংরক্ষিত করে এসেছে অনেক দিন। সেখানে সে সুজানার ছবি দেয় আর বলে এই মেয়েকে আমি বিয়ে করতে চাই, কিন্তু সে তার সুস্থ মস্তিষ্কে কখনোই আমাকে মেনে নেবে না। তাকে এমন কিছু করো যেন সে সবকিছুই ভুলে যায়, শুধু আমার আনুগত্য করে, আমি যা করি তাই শুনে। তখন আমরা দেখতে পারছিলাম কবিরাজ সেটি করতে রাজি হয়। সেখানে আমরা দেখতে পারছিলাম এই কবিরাজ এতটাই খতরনাক যে তার একটা পা ছিল একদম ঘোড়ার মতো। হয়তো কোনোভাবে পা নষ্ট হওয়ার পর সে ঘোড়ার পা লাগিয়েছে। যাই হোক, বিসমান যখন বাড়িতে আসে সুজানার কাছে যায়। কর্মকর্তা কিলওয়ান দরজার উপাস থেকে উকি দিয়ে ভেতরে দেখছিল যে সুজানা তার সাথে আর কোনো খারাপ আচরণ করছে না। সে আজকে তার কথা শুনছে, কেমন যেন অন্যরকম হয়ে গেছে। কিলওয়ান বুঝে যায় যে বিষয়টার মধ্যে কোনো ঘটকা রয়েছে। সুজানা আগের মতো নেই। এরপরে আমরা দেখতে পারি বিসমান একটি রুমে গিয়েছে যেখানে সে আটকে রেখেছিল প্রমোজাকে। সেখানে গিয়ে সে বলে যে তুমি সত্যি করে বলো তো যে তুমি এই গ্রামে আবারও কেন ফিরে এসেছো? প্রমোজা বলে বিশ্বাস করুন অন্য কোনো কারণ নেই, আমি এসেছি আমার বাবার খোঁজ নিতে।
বিসমান তখন বলে যে আমি তোমার বাবার খোঁজ দেব যদি তুমি আমাকে কয়েকটা সত্যি প্রশ্নের উত্তর দাও। তুমি কি সুজানাকে ভালোবাসো এটা আমার জানতে হবে, কেননা আমি খুব শীঘ্রই তাকে বিয়ে করতে যাচ্ছি। দেখা যায় এই কথা শুনে প্রমোজা একদমই রেগে যায়, বলে এটা কোনোভাবেই সম্ভব না, এটা আমি হতে দেব না, সুজানা রাজি হবে না। কিন্তু তারা ঘরের বাইরে বের হলে দেখা যায় সেখানে সুজানা ঘর ঝাড়ু দিচ্ছিল, যেখানে বিসমানের সমস্ত কথাই মেনে নিচ্ছিল সুজানা, তার কথা মতোই চলছিল। প্রমোজা এটা দেখে তো অবাক হয়ে যায়। সে বিসমানকে বলতে থাকে যে তুই নিশ্চয়ই তার সাথে এমন কিছু করেছিস যে সে অন্যরকম হয়ে গেছে। সে বিসমানকে মারতে চেষ্টা করে, কিন্তু কাউই তার লোকদেরকে নিয়ে তাকে ধরে মার দেয়। কিন্তু বিসমান বলে যে তাকে মারতে হবে না, ছেড়ে দে, তার গ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর। যাই হোক, সন্ধ্যার সময় আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রমোজা এখনো যায়নি, বরং সে গ্রাম প্রধানের অন্যান্য ভালো কর্মকর্তাদেরকে নিয়ে সুজানাকে কিডন্যাপ করে গাড়ি দিয়ে নিয়ে যায় খালা গায়ত্রীর কাছে ভালো করার জন্য। তখন গায়ত্রী তাকে ঘরের মধ্যে নিয়ে বসায়, মাথার মধ্যে ধরে মন্ত্র পড়তে যাবে, দেখা যায় তখনই সুজানা তাকে ধরে ফেলেছে, মন্ত্র পড়তে দিচ্ছে না। অন্যদিকে দেখা যাচ্ছিল সেই কবিরাজকে যে সুজানাকে একটা পুতুল দিয়ে কন্ট্রোল করছিল। গায়ত্রী সুজানাকে জিজ্ঞেস করে, কে রে তুই? সুজানাকে কন্ট্রোল করা সেই বৃদ্ধ কবিরাজ বলতে থাকে, আমি কে তা তোর জানতে হবে না, আপাতত তুই এইটা জান মৃত্যুর অভিজ্ঞতা কেমন। সেখানে অনেক ধস্তাধস্তি হচ্ছিল দুজনের ভেতরে, কিন্তু গায়ত্রী কোনোভাবেই পেরে উঠছিল না সেই কবিরাজের সাথে। তখনই দেখা যায় গায়ত্রী তার হাতের আঙুল থেকে রক্ত দিয়ে একটা মাটির চারার উপর মন্ত্র লেখে, আর সেটা সুজানার বুকে ধরলে অপর প্রান্তে থাকা সেই কবিরাজের মুখ থেকে রক্ত বের হতে শুরু করে, আর পুতুলটার মধ্যে আগুন ধরে যায়। কবিরাজ সেখানেই মারা যায়। সুজানার ভেতর থেকে কালো জাদু শেষ হয়ে যায়। অন্যদিকে দেখা যায় গ্রাম প্রধানের বাড়ি, যেখানে বিয়ের সাজে সাজানো হচ্ছে, কিন্তু বিসমান জানেই না যে তার হবু স্ত্রী সুজানা এখানে নেই। কর্মকর্তা তহির তো মিথ্যা বলেই যাচ্ছে যে ম্যাডাম তো রেডি হচ্ছে, সময় লাগছে। অন্যদিকে দেখতে পাচ্ছিলাম যে সুজানা গায়ত্রীকে বলছিল যে আমি কেন পারিনি বিসমানকে শেষ করতে, আমার ভেতরে মনে হয় সেই শক্তিটা নেই। গায়ত্রী সেখানে বলছিল যে আমি তোমাকে ইচ্ছে করে সেটা শেখাইনি, কেননা এতে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। এটা এমন একটা মৃত্যুর জাদু যেটা করলে যার জন্য করেছো তার মৃত্যু হবেই, তবে যার উপরে করবে তার বংশ সহ সবাই মারা যাবে। কিন্তু এতে ভয় হচ্ছে যদি তুমি মাঝপথে এই জাদুটা তুলে নিতে চাও তাহলে তুমিও শেষ হয়ে যাবে। সুজানা বলছিল আমার জানা মতে বিসমানের আপন কেউ নেই, বা তার রক্তেরও কেউ বেঁচে নেই, তাই কোনো সমস্যা নেই মনে হয়, আমাকে শেখান। এদিকে আমরা দেখতে পারছিলাম যে জানাজানি হয়ে যায়, সুজানা পালিয়ে গিয়েছে। কাউই গ্রামের সেই সকল মানুষদেরকে জোর করে যাদের কাছে বিসমান টাকা পাও না, এবং সবাইকে বলে যে সুজানাকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করার জন্য। যদি সারা দিনের ভেতরে খুঁজে না পাওয়া যায় তাহলে সবাইকে শাস্তি দেওয়া হবে। কিন্তু সেখানে দেখা যায় সেই লোকদের ভেতর থেকে প্রমোজা দাঁড়িয়ে উঠেছে, আর সে বলে ওঠে কেউ সুজানাকে খুঁজতে যাবে না, কেউ তোমাদের গোলাম নয়। তখন সবার উদ্দেশ্যে প্রমোজা বলতে থাকে, আপনারা শুনুন, আমি এই গ্রামের কেউ নই, কিন্তু আমি জানি বিসমান কিভাবে আপনাদেরকে ব্যবহার করেছে। সে একজন মুনাফেক, খারাপ লোক। আমি জেনেছি সে আপনাদের ফসলের জমিতে বিষ প্রয়োগ করে তা মেরে ফেলে তারপর সে নিজেই আপনাদেরকে ঋণ দিয়েছে আর বেশি বেশি সুদ নিচ্ছে। এভাবেই আপনাদেরকে সে তার গোলাম বানিয়েছে। দেখা যাচ্ছিল সেখানে অনেকেই তার কথাতে সম্মতি জানায় আর বলে এই গ্রাম প্রধানের গোলামি আর আমরা সহ্য করব না। এটা বলে সবাই খেপে যায়, আর জনতা খেপে গেলে কি হতে পারে তা তো সবারই জানা। দেখা যায় গ্রাম প্রধানের দম্ভ সব চলে যেতে শুরু করে, সবাই অ্যাটাক করে বাড়িতে। গ্রাম প্রধানের লোক তাদের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না, ওরা বাড়ি ঘর সব জ্বালিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম সুজানাও সেই মরণ ভান মারতে শুরু করে বিসমানের উপর, যে রিচুয়াল সে শুরু করে দিয়েছে। এরই মধ্যে দেখা যায় কাউই গ্রাম প্রধানকে নিয়ে সেই বাড়ি থেকে কোনো রকমে বের হয়ে পালিয়ে যায় বিসমানের আড্ডাখানা ক্লাবের মধ্যে। কিন্তু দেখা যায় সেখানেও গ্রামের মানুষ অ্যাটাক করে আর ক্লাব সম্পূর্ণ জ্বালিয়ে দেয়। কাউই সেখানে ফেসে যায় আর তাকে একদমই সবাই মিলে মেরে ফেলে। সেখান থেকে বিসমান একটা গাড়ি করে পালাচ্ছিল, অন্যদিকে তো সুজানা বান মারার কাজ করছেই। তখনই দেখা যায় বিসমানের গাড়ির সামনে হঠাৎ করে লাউয়ের বিভৎস লাশ চলে আসে।
এটা দেখে তো সে প্রচুর ভয় পেয়ে যায়, কন্ট্রোল হারিয়ে ফেলে গাড়ির, কিন্তু তেমন কিছু একটা হয় না। সে তো খুশি, এবারের মতো বেঁচে গিয়েছে মনে করছে। কিন্তু এটা ভাবতে ভাবতেই তার সামনে ছিল একটা ট্রাক ভর্তি কাটা গাছ। গাড়ির সাথে সম্পূর্ণ তার গাড়ি ধাক্কা লাগে, গাছগুলো তার গাড়ির ভেতর দিয়ে এপার ওপার হয়ে যায়। বোঝা যায় বিসমান হয়তো মারা গিয়েছে, কিন্তু না, সে মারা যায়নি। তবে সে এমন ভাবে আটকে গিয়েছিল যে বেরো হতে পারছিল না। ইতিমধ্যেই সেখানে পৌঁছায় প্রমোজা। বিসমানের এই অবস্থা দেখে সে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ কালো জাদুর শেষ পেরেকটা অলরেডি সুজানা মেরে দিয়েছে। গাড়িটার সাথে সাথেই তার সামনেই ব্লাস্ট হয়ে যায়, আর বিসমানের খেল খতম। সুজানা তার প্রতিশোধে সফল হয়। এরপর আমরা একদিন দেখতে পারি প্রমোজা আর সুজানা গোরস্থানে তার বাবা মায়ের কবর দেখছিল। প্রমোজা সেখানে সুজানাকে বলছিল, যা হয়েছে তা হয়ে গেছে, তুমিও প্রতিশোধ নিয়ে নিয়েছো, এবার চলো, তুমি ঈশ্বরের রাস্তায় ফেরত আসো। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সুজানা বলছিল, আমি তো পাপী, আমাকে কি তিনি ক্ষমা করবেন? আমি অনেক পাপ করেছি, এই পাপের ক্ষমা হয় না। প্রমোজা বলছিল, তিনি হচ্ছেন ক্ষমাশীল, অবশ্যই তিনি ক্ষমা করবেন। ঠিক তখনই ঘটনার মধ্যে আরো একটি গভীর টুইস্ট আসে। তা হচ্ছে বিসমানের কাজের লোক প্রমোজাকে একটা চিঠি দেয়, যেটা বিসমান লিখেছিল প্রমোজার জন্য। সে যখন চিঠিটা পড়ছিল তখন আমরা জানতে পারি আসল বিষয়। বিসমান চিঠিতে লিখেছিল যে, প্রমোজা, আমি তোমার বাবা, আমি তোমার মায়ের সাথে অন্যায় করেছিলাম, আমি ভালো মানুষ নই, তাই তোমাকে আমার পরিচয় দেইনি। তবে আমি তোমার বাবা, এটা জানার পরে তোমার যতটা খারাপ লাগবে তার থেকে আমার অনেক গুণ বেশি ভালো লেগেছিল যখন আমি জেনেছিলাম তোমার মতো এত ভালো একজন সন্তান রয়েছে আমার। পারলে আমাকে ক্ষমা করে দিও। এখন এটা পড়ার পর তো অবাক হয়ে যায় প্রমোজা, কিন্তু আমরা দেখতে পারি চিন্তায় পড়ে গেছে সুজানা। সে একা একা বাড়িতে চলে যায়, দরজা বন্ধ করে রেখেছিল। প্রমোজা তার সাথে দেখা করতে আসে, কিন্তু সে দেখা করে না, দরজা খোলে না। সে বলছিল যে, আমি একটা ভুল করেছি, আসলে বিসমান যে তোমার বাবা তা আমি জানতাম না। আর আমি বিসমানের উপর যে বান মেরেছি তার শর্ত ছিল, আমি যার উপর এই বানটা মারবো তার বংশ সহ নির্বংশ হয়ে যাবে, অর্থাৎ সবাই মারা যাবে। আমি ভাবিনি বিসমানের কেউ আছে, আর সেটা তুমি হয়ে যাবে সেটা তো কল্পনাই করিনি। তোমাকে মরতে দেখতে আমি পারবো না, তোমার ক্ষতি হতে পারে এটা আমি কোনোভাবেই চাই না, তাই আমি জাদুটা উঠিয়ে নিয়েছি। কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ এই জাদুটার আরো একটি শর্ত ছিল, যেটি হচ্ছে আমি যদি মাঝপথে এই জাদু উঠিয়ে নেই তাহলে আমারও মরণ হবে। আমি তোমাকে ভালোবাসি। দেখা যাচ্ছিল তখনই সুজানার প্রচন্ড কষ্ট হতে শুরু করে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। প্রমোজা তো নিজেও সুজানাকে ভালোবাসে, ভেতরে যাওয়ার চেষ্টা করছিল, তাকে বাঁচানোর চেষ্টা, কিন্তু হঠাৎ করেই বিকট আওয়াজ। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করার পর দেখতে পারে চারপাশে রক্ত ছিটে ছিটে রয়েছে, আগুন জ্বলছে, আর নিচে পড়ে রয়েছে সুজানার নিথর দেহ। তার পেটটা একদমই ফেটে গেছে। এরপর দিন আমরা দেখতে পারি নতুন সকাল। প্রমোজা গ্রামবাসীর উদ্দেশ্যে বলে, আমি নিজেই বিসমানের সন্তান। আমার বাবা একজন খারাপ লোক ছিলেন, এটা সবাই জানেন। উনি যে অন্যায় করে গিয়েছেন আমি তা ঠিক করতে চাই। অন্যায় ভাবে যেভাবে ওনার কাছ থেকে আপনাদের ঋণ নিতে হয়েছিল, জমি বন্ধক রাখতে হয়েছিল, যেহেতু বিসমানের ছেলে হিসেবে এখন সবই আমার, তাই সব রকম ঋণ থেকে, জমি থেকে আপনাদের মুক্ত করে দিলাম। এবার আপনারা চাইলে গ্রামে যাকে খুশি তাকেই গ্রাম প্রধান বানাতে পারেন। ভিডিওর ঘটনার শেষে দেখা যায় জাদু এমন এক বিভীষিকা যা আপনাকে এই দুনিয়াতেই সব পাশে কিন্তু দাঁড়িয়েছিল সুজানার, কিন্তু এটা প্রমোজা তাকে এটি করলে এই দুনিয়ার মধ্যে খারাপ আর পরকালে তো জাহান্নাম রেডি। তো সম্পূর্ণ মুভিটি কেমন লাগলো আপনাদের কাছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাস্ট এগুলো করাই লাগবে, কেননা এমন অসাধারণ হরর গল্পের সিনেমা সব সময় পেতে আমাদের সাথেই থাকতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট এক্সপ্লেইনে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।